তো আজকে হচ্ছে 12ই জুলাই 2024, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের ব্রান্ড এবং তামাদি আইনের পঞ্চম এবং সর্বশেষ ক্লাস। তো গতদিন আমরা তামাদি আইনের ধারা শেষ করে তামাদি আইনের যে প্রথম তফসিলের যে তিনটা ভাগ রয়েছে, তিনটা ভাগের প্রথম ভাগে রয়েছে 1 থেকে 149 অনুচ্ছেদ, যেখানে আমরা মামলা দায়েরের যে বিভিন্ন তামাদি মেয়াদ, সেই তামাদি মেয়াদ সম্পর্কে পড়েছিলাম। তো আমরা সেখান থেকে বিগত বছরের প্রশ্ন ওইদিন পড়া হয়েছিল না। তো বিগত বছরের প্রশ্নগুলো আজকে একটু দেখবো। দেখেন যে 1 নাম্বার প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন যেটা, যে দলিল বাতিল এবং বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলা করতে হয়? আমরা জানি দলিল বাতিলের মামলা করতে হয় 3 বছরের মধ্যে। 2 নাম্বারটা দেখেন, চুক্তি বলবৎকরণের জন্য মামলা দায়ের করার তামাদি মেয়াদ প্রথম তফসিলের কত অনুচ্ছেদে আছে? চুক্তি বলবৎ সুনির্দিষ্ট প্রতিকারের 12 ধারার মামলা করার কথা বলা আছে তামাদি আইনের 113 অনুচ্ছেদে। তো 4 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা বিবিআই, যে বাদী সরকার হলে দখল উদ্ধারের মামলা করার তামাদি মেয়াদ 1.5 বছর। সরকার কর্তৃক মামলা দায়েরের তামাদি মেয়াদ 60 বছর, এটা বলা হয়েছে 149 অনুচ্ছেদে। তো এখানে আর মোটামুটি যা যা আছে সবগুলো আপনারা পারবেন, বিগত বছরের প্রশ্ন আর ওইভাবে পড়তে যাচ্ছি না। 10 নাম্বার প্রশ্নটা পড়েন। 10 নাম্বারটা, বিবাহ বিচ্ছেদের পর বল দিবেন বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের তামাদি মেয়াদের সময়কাল হলো। এটা মনে রাখতে হবে, দেনমোহর বিলম্বিত হোক বা অবিলম্বে হোক, সময় হচ্ছে 3 বছর। আর অবিলম্বে বিলম্বিত যেটা, সেটা আসলে 104, এই জায়গা যদিও 103 লেখা, 104 হবে। আর অবিলম্বে যেটা, সেটা হবে 103। 12 নাম্বারটা দেখেন, যে তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখিত উল্লেখিত আছে? এটা হচ্ছে কত? 142, 142। তো এই তো মোটামুটি এই প্রশ্ন যা যা আছে এগুলো একটু পড়ে ফেলবেন। আর এখানকার যে সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো যদি আমরা দেখি, 5 নাম্বার প্রশ্নটা আসেন। 5 নাম্বার প্রশ্নে বলতেছে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 96 ধারায় অগ্রক্রয়ের রাইট টু প্রিএমশন বলবৎ সংক্রান্ত তামাদি মেয়াদ কত বছর? আমরা জানি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 96 ধারায় বহু আগে লেখাই দিয়েছিলাম 3 বছর। 6 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, দেখেন যে দেওয়ানি আদালতের ডিক্রি জারি করতে বিক্রয় রদের মামলা করার তামাদি মেয়াদ, এটা আমরা ওখানে পড়ি নাই, এটা একটু মনে রাখেন যে ডিক্রি জারি করতে বিক্রয় রদের মামলা 12 অনুচ্ছেদে 1 বছর। আচ্ছা, তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা একটু দেখেন, যে 8 নাম্বার প্রশ্নটা, দেশে বলবৎ কোনো আইন অনুযায়ী দাবিকৃত কোনো কার্য করা বা করা হতে বিরত থাকার জন্য ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 90 দিন। 90 দিন, ওই যে 2 অনুচ্ছেদে যদি বলে সর্বনিম্ন মামলা করার ক্ষেত্রে সর্বনিম্ন তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। তো তারপরে দেখেন যে 11 নম্বর প্রশ্নটা দেখেন, যে মিথ্যা বা অন্যায় কারাদণ্ড ফলস ইমপ্রিজনমেন্ট ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের তামাদি মেয়াদ কতদিন? 1 বছর। 1 বছর 19 অনুচ্ছেদে, 19 অনুচ্ছেদ 1 বছর ওখানে আপনাদের বলেছিলাম। এবং এটা বলা আছে 19 অনুচ্ছেদে। 23 নাম্বারটা দেখেন, যে বিদ্বেষমূলক ভাবে ফৌজদারিতে সোপর্দকরণের জন্য ক্ষতিপূরণ কম্পেনসেশন ফর এ ম্যালিসিয়াস প্রসিকিউশন, ইংলিশটা আন্ডারলাইন করেন, ম্যালিসিয়াস প্রসিকিউশন, কম্পেনসেশন ফর এ ম্যালিসিয়াস প্রসিকিউশন সংক্রান্ত মামলা দায়েরের তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। এটা বলছে কত অনুচ্ছেদে? 23। তো এরপরে যদি 15 নাম্বারটা দেখেন, যে মানহানির ডিফামেশন জন্য ক্ষতিপূরণের মামলা। মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা আপনার লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, যাই হোক না কেন, তামাদি মেয়াদ কতদিন? 1 বছর। তো 16 নাম্বারটা দেখেন, 16 নাম্বারও গুরুত্বপূর্ণ, যে মানহানির জন্য বা লিখিত কুৎসা লাইবেল বা মৌখিক কুৎসা স্ল্যান্ডার দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। তো 17টাও দেখেন, 17, যে লিখিত কুৎসা, লিখিত কুৎসারে বলে লাইবেল। তো আপনি ওই যে লিখিত আর লাইবেল মনে রাখবেন একসাথে, লিখিত আর লাইবেল। আর মৌখিক কুৎসা আছে স্ল্যান্ডার,
তারা মানানির জন্য ড্যাশ অনুচ্ছেদে মামলা করার তামাদি মেয়াদ আছে কত কত 24 এবং 25। 18 নম্বরটা দেখেন যে স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ ট্রেসপাস আপন ইমুভেবল প্রপার্টি জন্য ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ হচ্ছে কত 3 বছর। এই যে 39 অনুচ্ছেদ, দু জায়গায় দাগাই দিয়েছিলাম 3 অনুচ্ছেদ, ঠিক আছে। 39 অনুচ্ছেদ 3 বছর। 19 নাম্বারটাও ভিভিআই যন্ত্রসত্ব বা কপিরাইট বা অন্য কোনো বিশেষ অধিকার লঙ্ঘনের ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদি মেয়াদ, এটাও কত বছর 3 বছর। এবং এটা বলা আছে 40-এ। এবং এই যে পরের প্রশ্নটা একই টাইপের। তো এরপরে যদি আমরা এখানে চলে আসি দেখেন একেবারে আহ 27 নাম্বার প্রশ্নটা দেখেন, 25 দেখেন আগে 25। 25 বলতেছে কর্য বা ধারের অর্থ লেন্ট মানি আদায়ের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ। আমরা জানি যে ধারের টাকা আদায়ের তামাদি মেয়াদ কয় বছর? 3 বছর। 3 বছর। 27 নাম্বার দেখেন ব্যাংকে গ্রাহকের আমানত বা জমাকৃত অর্থ আদায়ের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। অর্থ আদায়ের আপনাদের গতদিন আমরা একটা জিনিস শিখেছিলাম যে অর্থ আদায়ের মামলা হলে 3 বছর, শুধু 16 আর 32। 16তে হচ্ছে যদি রাজস্ব বিভাগ সরি মানে আপনার রাজস্ব বিভাগী রাজস্ব আদায়ের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করলে 1 বছর। আর 132-এ আছে কত? 12 বছর। এই দুইটা ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কতদিন? 3 বছর। তো এরপরে যদি আমরা দেখি 28 নম্বর প্রশ্নটা দেখেন। 28 নম্বর প্রশ্নটা এবার পরীক্ষায় এসেছে যে কোনো মামলা বা নির্দিষ্ট কোনো কাজ বাবদ খরচের জন্য যে ক্ষেত্রে উক্ত খরচ পরিশোধের কোনো নির্দিষ্ট সময় করে কোনো প্রকাশ্য চুক্তি হয়নি, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করবে অ্যাডভোকেট কর্তৃক তার এমন খরচার জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ। অ্যাডভোকেট কর্তৃক মামলা দায়েরের তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। 3 বছর, ঠিক আছে। তো এরপরে যদি আমরা 30, 31 এগুলা এইগুলো তো আপনাদের মোটামুটি পারা যাবে ইনশাল্লাহ। 34 নাম্বারটা দেখেন। 34 ইস্যুকৃত ইস্যুকৃত ইস্যুড আর রেজিস্ট্রিকৃত রেজিস্টার্ড কোন দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ 3 বছর। এটা বলছে 92 অনুচ্ছেদ। কত অনুচ্ছেদ? 92 অনুচ্ছেদ। জি। তো 40 নাম্বারটা দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরের তামাদি মেয়াদ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরের তামাদি মেয়াদ কয় বছর? 6 বছর। 41 দেখেন যে প্রতারণামূলক ভাবে যে ডিগ্রি নেওয়া হয়েছে এ ডিগ্রি অবটেইনড ফ্রড তা রদ করার জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। ও যে 95 অনুচ্ছেদ। 95 অনুচ্ছেদ। আর যদি ভুলের কারণে হয় সেক্ষেত্রে হচ্ছে 96 অনুচ্ছেদ। 43 দেখেন অবিলম্বে পরিশোধযোগ্য এক্সিজিবল ডাওয়ার। এটা অবিলম্বে পরিশোধযোগ্য যেটা, এটা যদি আমরা দেখি এক্সিজিবল হোক বা ডিফার্ড হোক, ডাওয়ার হইলেই কত? 3 বছর। 3 বছর। তবে অবিলম্ব কথা বলছে 103 আর বিলম্বিতর কথা বলছে 104। তো এই তো মোটামুটি। আর এছাড়া যদি আপনার এদিকে চলে আসি 49 নাম্বারটা দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে চুক্তি বলবৎকরণের জন্য ফর স্পেসিফিক ইনফরমেন্স অফ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট যাই হোক বা মামলা দায়েরের তামাদি মেয়াদ কতদিন? 113। তো এই আর কি মোটামুটি এই জায়গা। আর যা যা আছে এগুলো সব পারবে, সব পারার মতোই। 60 নাম্বারটা দেখেন 60 যে কথিত পোষ্য দত্তক গ্রহণ অ্যালেজড অ্যাডাপশন অবৈধ মর্মে দত্তক বৈধ অবৈধ হোক, অবৈধ হলে 118, বৈধ হলে 119, উভয় ক্ষেত্রেই 6 বছর। উভয় ক্ষেত্রেই 6 বছর। 61 দ্বারা বিবিআই যে তামাদি আইনের প্রথম তফসিলে যে মামলা দায়েরের তামাদির কোনো বিধান নাই তার মামলা সম্পর্কে তামাদি মেয়াদ তামাদি আইনে কত অনুচ্ছেদে বলা হয়েছে? কত অনুচ্ছেদ? 120। 120। জি। তারপরে দেখেন 65 নম্বরটা দেখেন যে সকল মামলা দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখ নেই সেক্ষেত্রে তামাদি মেয়াদ ড্যাশ অনুচ্ছেদে উল্লেখ আছে। 120-এ কত? 6 বছর। 63টা দেখেন মৃতের সম্পত্তির জন্য আহ অথবা উইল করা সম্পত্তির অবশিষ্ট অংশ অথবা উইল না করা সম্পত্তির বিভাজ্য অংশের জন্য মামলা দায়ের তামাদি মেয়াদ 12 বছর। এটা আমরা পড়ি নাই। 64টা বিবিআই দেখেন বংশগত পদ দখল করার জন্য, বংশগত পদ দখল করার জন্য ফর পজেশন অফ অ্যান হেরিডিটারি অফিস এটা কত বছর? 12 বছর। 124 অনুচ্ছেদ। 124 অনুচ্ছেদ। এই যে 65, 66 বিবিআই বকেয়া খোরপোশ, বকেয়া খোরপোশ এরিয়ার্স
অফ মেইনটেনেন্স, হিন্দু মহিলা কর্তৃক মামলা, খোরপোশের মামলা হলেই কত বছর? 12 বছর। এবং একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে তামাদি আইনে খোরপোশের মামলা তামাদি মেয়াদ বলা আছে। খোরপোশ মানে হলো ভরণ পোষণ, ইংরেজিতে বলে মেইনটেনেন্স। তো এটা শুধুমাত্র কোন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে? হিন্দু ধর্মাবলম্বী। 67টা দেখেন, স্থাবর সম্পত্তি বাদীর দখলে থাকার সময় বেদখল হলে অথবা বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তি দখল লাভের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 12 বছর। ওই যে 142, 142। 70 দেখেন, 70, রেহেন উদ্ধার নাশ। রেহেন মানে হচ্ছে বন্ধক, ইংলিশে বলে মর্গেজ। তো রেহেন রিলেটেড, বন্ধক রিলেটেড কিছু আসলেই, ফরক্লোজার হোক আর রিডিমশন হোক, এটা কত? 60 বছর, 60 ইয়ার্স। ফরক্লোজার বলছে 147, আর রিডিমশন বলছে 148। ফরক্লোজার রিডিমশন কি এর আগের লেকচারে ব্যাখ্যা করছি। তো আমরা সেকেন্ড ডিভিশন বা আমাদের প্রথম তফসিলের যে দ্বিতীয় ভাগ বিবিআই, সেখানে চলে আসি। দেখেন, আমাদের তামাদি আইনের প্রথম তফসিলকে 3 ভাগে ভাগ করছিলাম। প্রথম ভাগে ছিল মামলা দায়েরের তামাদি মেয়াদ 1 থেকে 149, যা গতদিন পড়লাম এবং আজকেও পড়লাম। এখন আমরা পড়বো সেকেন্ড ডিভিশন বা দ্বিতীয় ভাগ। এখানে বলছে আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ। কি কি আপিল? দেওয়ানি আপিল আর ফৌজদারি আপিল। দেওয়ানি আপিল আর ফৌজদারি আপিল। দেখেন, ফৌজদারি ও দেওয়ানি মামলায় আপিল দায়েরের তামাদি মেয়াদ 150 থেকে 157 পর্যন্ত আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা চলে আসি 150, 150। 150 যদি আমরা দেখি, যে দায়রা আদালত কর্তৃক বা মূল ফৌজদারি এখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত, আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। এই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, এটা আন্ডারলাইন করে। দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ যদি মূল ফৌজদারি এখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ যদি কোনো মৃত্যুদণ্ডাদেশ দেয়, তাহলে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। তো এই 7 দিন হচ্ছে যেদিন দণ্ড দিবে সেদিন থেকে কার্যকর হবে। তাহলে যদি বলে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, কত অনুচ্ছেদে আছে? 150। জি, ধন্যবাদ। এরপরে আমরা চলে আসবো 154-তে। 150-এর পর চল পড়বো 154। দেখেন, 154-তে বলতেছে যে 1898 সালের ফৌজদারি কার্যবিধি অনুসারে হাইকোর্ট ভিন্ন যে কোনো আদালতে আপিল। 154-তে অ্যাকচুয়ালি যে আপিলের কথা বলছে, যখন আপনাদের মনে আছে কিনা, মনে থাকার কথা, যে চিফ জুডিশ দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করতে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়রা ও যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত দেয়, তাহলে আপিল করতে হয় দায়রা জজের কাছে। তো দায়রা জজের কাছে করেন, আর সিজিএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে করেন, সকল ক্ষেত্রে তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। এই 30 দিনের কথা বলা আছে 154-তে। 154-তে এই যে দেখেন, যে 1898 সালে ফৌজদারি কার্যবিধি অনুসারে হাইকোর্ট ভিন্ন যে কোনো আদালতে আপিল, মানে হাইকোর্ট ভিন্ন আর আদালত থাকে তো দায়রা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো সেই ক্ষেত্রে আপিল কত দিন? 30 দিন। ডান সাইডে দেখেন, যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার তারিখ হতে, তার তারিখ হতে। এবার দেখবো আমরা 155। 150 ও 157 অনুচ্ছেদে যে সকল মোকদ্দমা সম্পর্কে বিধান রয়েছে, সেগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল। অর্থাৎ যদি দণ্ড দেয় যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি, বা যদি রাষ্ট্রদ্রোহিতার মামলায় কোনো ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, অথবা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোনো দণ্ড দেয়, তাহলে তা আপিল করতে হয় কার কাছে? হাইকোর্ট বিভাগে। তো হাইকোর্ট বিভাগে আপিল করলেই তামাদি মেয়াদ 60 দিন। এটা বলছে 155। 155। তাহলে যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার তারিখ হতে। তাহলে আমরা এখানে 3টা অনুচ্ছেদ পারলাম আপিলের ক্ষেত্রে পড়লাম। 150-এ বললে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন। 154-তে বললো যে হাইকোর্ট ছাড়া অন্যান্য জায়গায় আপিল, দ্যাট মিনস সেশনস কোর্ট, মানে আপনার দায়রা জজ আদালতে। আর একটা হচ্ছে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কত? 30 দিন। 154। আর হাইকোর্ট বিভাগে যদি দণ্ডাদেশের বা অন্য কোনো ক্ষেত্রে আপিল করে, তাহলে 155-তে কত? 60 দিন। ধন্যবাদ। এরপরে আমরা চলে আসবো 157। 157 দেখ, খালাস। খালাস আদেশের বিরুদ্ধে 1898 সালে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপিল।
আকারে লেখেন পিপি। 157তে যে আপিলটা করে, এই আপিলটা করে কে? পিপি। পিপি মানে কি? পাবলিক প্রসিকিউটর, সরকারি অভিযোক্তা, বাংলায় বলে সরকারি অভিযোক্তা। সো পিপি যদি খালাস আদেশের বিরুদ্ধে আপিল করে, আমরা জানি খালাস আদেশের বিরুদ্ধে আপিল আছে 417 ধারায়। 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে দুইটা আদালতে আপিল করা যায়, দায়রা জজের কাছে যায়, দায়রা জজ আদালতে যায়, আর হচ্ছে হাইকোর্ট বিভাগ। তো যেখানেই পিপি যাক না কেন, আপিলের তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। তো খালাস আদেশের ক্ষেত্রে পিপি দায়রা জজের কাছে আপিল করুক অথবা হাইকোর্টে করুক, তামাদি মেয়াদ কত? 6 মাস। এটা বলতে কততে? 157তে। যে আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার তারিখ কত? তো আমাদের এখানে তাহলে দেখেন ভাই, যে আমরা চারটা ফৌজদারি রিলেটেড চারটা অনুচ্ছেদ করলাম: 150, 154, 155 আর কত? 157। 150-এ বললাম মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায়? আচ্ছা, যেখানে যায় আর কি করা। কতদিন? 7 দিন। আচ্ছা, 154-তে করলাম যা হাইকোর্ট ছাড়া অন্যান্য জায়গায় আপিল, কতদিন? 3 দিন। 155-তে বললাম হাইকোর্টে আপিল, কতদিন? 60 দিন। আর 157-তে বললাম পিপি খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে, কতদিন? তো আপনারা যখন পড়বেন, এই আগে ফৌজদারি গুলো এইভাবে পড়বো, যে ফৌজদারি আছে, হ্যাঁ ফৌজদারি আছে 150, 154, 155 আর কত? 157। ধন্যবাদ। এবার আমরা চলে আসি, দেখেন আমি যদি আপনাদের একটু দেখি, সুমন সেন ভাই বলেন যে দেওয়ানি আদালতের, দেওয়ানি আদালতে যদি কোন কোন ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে, মনে আছে আমি পড়াইছি, জেলা জজের কাছে আপিল করা যায়, আর কোন কোন ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা যায়, বলেন দেখি মনে আছে কিনা সুমন সেন। বিকাশ সাহেব ভাই, মনে আছে? মিতা মনে আছে? তো রিভিশনের দেখা গেছে। এই মেঘনা বলেন। বললাম যে যদি বলি যে দেওয়ানি কার্যবিধিতে আপিল করা যায় কার কার কাছে, কোন কোন আদালতে, কখন জেলা জজের কাছে করবেন না কখন হাইকোর্ট বিভাগে, এটা হলো প্রশ্ন। জেলা জজ, হাইকোর্ট, তাহলে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, সহকারী জজ আর সিনিয়র সহকারী জজ যাই দেখ না কেন আপিল জেলা জজের কাছে অলওয়েজ। আর যুগ্ম জেলা জজের ক্ষেত্রে দেখবো যে যদি 5 কোটি টাকার বেশি হয় তাহলে কোথায়? হাইকোর্টে। আর 5 কোটি টাকার কম হইলে জেলা জজ। তাহলে আমি বুঝতে পারলাম যে জেলা জজের কাছে আপিল হয় যদি মোকদ্দমার মূল্যমান কয় টাকার কম হয়? 5 কোটি টাকার কম। আর 5 কোটি টাকার বেশি হলে কোথায়? হাইকোর্টে। ধন্যবাদ। মনে রাখতে হবে। 152 ধারাটা দেখেন। 152, 1908 সালের দেওয়ানি কার্যবিধি অনুসারে জেলা জজের আদালতে আপিল। এই যে যে আমি জেলা জজের আদালতে 5 কোটি টাকার নিচে হলে যে আপিল গুলা করি, তো সেটার তামাদিমে জেলা জজ হলেই 30 দিন। দেখেন কয় দিন? 30 দিন। যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার তারিখ হতে। 152-র সাথে আমি পড়বো 156। চলে আসেন 156। 156, 56তে বলতেছে দেওয়ানি কার্যবিধির 151, 153 অনুচ্ছেদে যে সকল মকদ্দমা সম্পর্কে বিধান আছে সেগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল। আমি মনে রাখবো যে জেলা জজের কাছে আপিল 152, আর হাইকোর্টে আপিল কত? 156। দেখেন কতদিন? 90 দিন। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ফৌজদারি আপিলের ক্ষেত্রে আমি যখন দায়রা জজ বা ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছি 30 দিন, 154। যখন হাইকোর্টে যাচ্ছি 60 দিন, কত? 155। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে যখন আমি জেলা জজের কাছে যাচ্ছি 152-তে কয় দিন? 30 দিন। আর যখন আমি হাইকোর্টে যাচ্ছি 156-তে কয় দিন? 90 দিন। তাহলে দেওয়ানি মামলায় অনেকে 60 দিন বলেন, এটা খেয়াল রাখতে হবে। দেওয়ানি মামলা হাইকোর্টে গেলেই কয় দিন? হাইকোর্টে গেলেই 90 দিন। তাহলে দেখেন আমরা ফৌজদারিতে বললাম 150, 154, 155 আর কত? 157। দেওয়ানিতে বললাম কি কি? 152 আর কত? 156। আর দুইটা অনুচ্ছেদ বাকি আছে। হ্যাঁ। সো আমরা আগে এইভাবে পড়ে ফেলবেন 150, 154, 155 আর কত? 157। তারপর দেওয়ানির দুইটা ছাড়াই আসলেন 152 আর 156। এবার দুইটা বাকি আছে, সেই দুইটা একটু দেখি। দেখেন 151-তে আসি।
হাইকোর্ট কর্তৃক গোল দিবেন মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে। মূল দেওয়ানি এখতিয়ার কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল। মূল দেওয়ানি, হোয়াট ইজ মূল দেওয়ানি এখতিয়ার বা অরিজিনাল জুরিসডিকশন কাকে বলে? নর্মালি আমরা এতক্ষণ যে আপিল টাপিল হাইকোর্টে গেছে, এই আপিল গুলা গেছে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল। কিন্তু কিছু কিছু মামলা আছে যে মামলাগুলো সরাসরি করতে হয় হাইকোর্টে। আমরা তো এতক্ষণ ধরে জানছি, মানে নর্মালি জানি যে দেওয়ানি চারটা আদালতে মামলা করা যায়: সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, আর একটাকে জেলা জজ। কিন্তু কিছু কিছু মামলা আছে যে মামলাগুলোর কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স মানে আদি এখতিয়ার সম্পন্ন আদালত হলো হাইকোর্ট বিভাগ। যেরকম রিট বলে, রিট শুনছেন তো, রিট। তো দেওয়ানি রিট হইলে রিট মামলা কোথায় করতে হবে? হাইকোর্টে। তারপরে আপনার ওই যে জাহাজের মামলা, জাহাজের মামলা, কোম্পানির মামলা, বুঝতে পারছেন? এই মামলাগুলো সরাসরি হবে কোথায়? হাইকোর্টে। তাহলে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিক্রি বা আদেশ দেয়, তাহলে তার আদেশের বিরুদ্ধে তো আপিল করা যাবে। সেই আপিলটা কয়দিনের মধ্যে করতে হবে? আপিল বিভাগে করতে হয় 20 দিন। দেখেন 20 দিন, 151 বলছে ডিক্রি বা আদেশের তারিখ। তো যদি বলে, হ্যাঁ, যদি হাইকোর্ট বিভাগ দেয়, তাহলে হাইকোর্ট বিভাগের চেয়ে বড় কে? ডেফিনেটলি আপিল বিভাগ। সো এই আপিল বিভাগে আপিলটা করতে হবে কয়দিনের মধ্যে? তো বিবিআই, হাইকোর্ট বিভাগ তার মূল এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিক্রি বা আদেশ দেয়, তাহলে আপিল করতে হবে কোথায়? আপিল বিভাগের। সময় কয়দিন? 20 দিন। সময় কিন্তু খুব কম, বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা ধারা বাদ থাকলো, একটা অনুচ্ছেদ, সরি, সেটা হলো 153। দেখেন 153, অধীনস্থ কোন আদালত আপিল বিভাগে লিভ টু আপিল প্রত্যাখ্যানের কোন আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল। একটা, আমরা যখন, আপনাদের মনে আছে কিনা, আপনারা তো সহজে ভুলে যান, পড়াশোনা তো করেন না, রেগুলারও আসেনও না, পড়াশোনাও করেন না, যাই হোক একটু মনে করাই দিই। সেটা হচ্ছে যে আপিল বিভাগে আপিল সম্পর্কে আছে 45 আদেশে, 45 আদেশে, আর 109 থেকে 112 ধারা, 109 থেকে 112 ধারা। ওই জায়গায় আমরা পড়ছিলাম যে আপিল বিভাগে আপিলের ক্ষেত্রে যে আদালতের আদেশের বিরুদ্ধে আমি আপিল করব, সেই আদেশ, সেই আদালতে একটা সার্টিফিকেটের আবেদন করতে হয়। কিসের আবেদন? প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্র আবেদন করতে হয়। মনে আছে কিনা? যদি প্রত্যয়নপত্রের আবেদন মঞ্জুর করে, তাহলে জামানত দিতে হয় 6 সপ্তাহের মধ্যে। মনে আছে? 6 সপ্তাহ। ধরেন প্রত্যয়নপত্রের আবেদন করছে যে আমি আপিল বিভাগে আপিল করবো, আমার প্রত্যয়নপত্র দেন। কিন্তু উনি ওই লিভ টু আপিলের, মানে যে আপিল বিভাগে আপিলের যে আবেদন, যে প্রত্যয়নপত্র চাইছে, এটা ওই আদালত কি করে দিছে? না মঞ্জুর করে দিছে। তাহলে তাহলে ওই যে যে নামঞ্জুর করলো, সেটার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করবে কয়দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এই যে দেখেন, অধীনস্থ কোন আদালত, অধীনস্থ কোন আদালত মানে হচ্ছে মানে নিচের আদালত আপিল বিভাগে লিভ টু আপিল প্রত্যাখ্যানের কোন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করতে চাইছিল, মানে যে সার্টিফিকেট চাইছিল, সেটা কি করছে? নামঞ্জুর করছে। তাহলে সেটার বিরুদ্ধে আবার হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে কয়দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এটাই বলছে কততে? 153। এখন এখন একটা জিনিস এখানে পরিষ্কার রাখা দরকার, এই যদি বলে লিভ টু আপিলের তামাদি মেয়াদ কয়দিন, সেটা কিন্তু 153 না। না, সেটা 151 না, সেটা হলো পরের কথা। লিভ টু আপিলের তামাদি মেয়াদ কয়দিন, সেটা কিন্তু 153-তে বলে নাই। 153-তে বলছে যে আপনি লিভ টু আপিল করতে চাইছিলেন একটা আদালতের আদেশের বিরুদ্ধে, সেই আদালতে দরকার প্রত্যয়নপত্র চাইছেন, সেই প্রত্যয়নপত্রের আদেশটা সে কি করে দিছে? না, দরখাস্তটা নামঞ্জুর করে দিছে। সেই নামঞ্জুরকৃত দরখাস্তের বিরুদ্ধে আপনি হাইকোর্টে আপিল করবেন 30 দিনের মধ্যে। এটাই বলছে কত অনুচ্ছেদে? 153। তাহলে আপনার, আমরা 3টা ধাপে আপিলের জিনিসটা পড়বো। যখন আপনি একা একা পড়তে যাবেন মনে রাখবেন, যদি বলে দেওয়ান ফৌজদারির কথা 150, 154, 155, 157। এরপরে হলো দেওয়ানি 152 আর 156। 151, 53 দেওয়ানির মধ্যে পড়ে, বাট 151, 53টা আমরা থার্ড ভাগে পড়বো। যে আমি এবার একটু বলি, দেখেন একেবারে শুরু থেকে, যে 150-এ হলো ফৌজদারি আদালত যদি মৃত্যুদণ্ড দেয় আপিল 7 দিনের মধ্যে। 154-তে যে হাইকোর্ট ব্যতীত দায়রা জজ বা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল 30 দিন। 155 অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগে আপিল 60 দিন। 157 অনুচ্ছেদে খালাস আদেশের বিরুদ্ধে আপিল পিপি কতদিন? 6 মাস। এটা শেষ। এবার আসি 152-তে দেওয়ানি আদালত
যে কোনো ডিগ্রি বা আদেশ যে ক্ষেত্রে আপিল হবে জেলা জজের কাছে কয়দিন? 30 দিন। 156-তে যে ক্ষেত্রে দেওয়ানি ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট বিভাগে কয়দিন? 90 দিন। আচ্ছা, এবার আসি তৃতীয় ভাগে, যে হাইকোর্ট বিভাগ তার আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিক্রি বা আদেশ দেয় তাহলে আপিল করতে হবে কয়দিনের মধ্যে? 20 দিনের মধ্যে। এটা কত? 151। আর যে ক্ষেত্রে আপনি কোনো লিভ টু আপিলের জন্য আবেদন করতেন, করার জন্য একটা অধীনস্থ আদালতে আবেদন করতেন দরখাস্ত মানে সার্টিফিকেটের জন্য, বাট সে সেটা প্রত্যাখ্যান করেছে, সেক্ষেত্রে ওই প্রত্যাখ্যানকৃত আদেশের বিরুদ্ধে আপনি হাইকোর্ট বিভাগে আপিল করবেন কয়দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এটা কত? 153। জি ভাই? হ্যাঁ, দেওয়ানি ফৌজদারি, নর্মালি দেওয়ানি নেচারেরই, দেওয়ানি কথা, দেওয়ানি নট উভয়, দেওয়ানি। কারণ আমাদের ফৌজদারিতে আপিল বিভাগে আপিলের কথা কিছু বলা নাই। ফৌজদারিতে যদি আপনি ধারাগুলো দেখেন, ওই জায়গা মানে আপিল বিভাগে আপিলের করার কথা কোনো ফৌজদারি কার্যবিধিতে নাই। আছে কিসে? দেওয়ানি কার্যবিধিতে 45 আদেশ আর 109 থেকে 112 ধারা। সো আপিল, এই যে যে আপিলের যে কয়েকটা পড়লাম, 4 আর হলো 2, কত? 6 আর হলো 2, 8। এই 8টা অনুচ্ছেদ, 8টা অনুচ্ছেদ আপনার মুখস্থ রাখতে হবে। 8টা অনুচ্ছেদ, এই জায়গা ছাড়ার কোনো সুযোগ নাই। এখান থেকে আপনি 1 পাবেন, এই জায়গা থেকে যদি পড়েন তামাদি আইনি 1 মার্ক পাবেন ইনশাল্লাহ। 155, 155 খুব সোজা, যে যখন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতেছেন, যে আপিলটা আছে হাইকোর্ট বিভাগে, দণ্ডাদেশের বিরুদ্ধে মানে ফৌজদারি মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কখন যায়? হাইকোর্ট বিভাগে। যদি যুগ্ম দায়রা জজ কারাদণ্ড দেয় কয় বছরের বেশি? 5 বছরের বেশি। অথবা ওই যে পড়ছিলাম যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় সরাসরি আপিল চলে যায় কোথায়? হাইকোর্টে। অথবা যে ক্ষেত্রে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কোনো দণ্ডাদেশ দিছে, সেক্ষেত্রে চলে যাবে কোথায়? হাইকোর্টে। বুঝতে পারছেন? 155। তো আপিল নিয়ে, এই সব নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এগুলার ব্যাখ্যা, ব্যাখ্যা অলরেডি যা দেওয়ার আমি দিয়ে ফেলছি। আর এই জায়গায় যা লেখা আছে তাও দেখতেছি, বাট এগুলো আপনাদের এমনিতেই পারবেন যদি বুঝে থাকেন। তো আমরা দেখি আহ, আপিল দায়েরের তামাদি মেয়াদ। আমরা যদি অনুচ্ছেদ 150 থেকে 157 পর্যন্ত ভাগ করি, এটাকে 2 ভাগে ভাগ করা যায়। আমরা যা ভাগ করছি সেটাই এখানে দেখানো হচ্ছে। দেখেন, দেওয়ানি কার্যবিধির অধীন আপিল কত? 152 আর 156। আর ফৌজদারিতে আপিল 150, 154, 155 আর 157। আচ্ছা, তো ওই যে যা বললাম এগুলা পড়ে নিবেন, এই জায়গায় আর এগুলা না বলি, এগুলো আপনারা সব পারবেন। বুঝতে পারছেন? আর আহ, খালাসের বিরুদ্ধে যে আপিলের ব্যাখ্যাটা দিছে, এটা হচ্ছে যে খালাসের বিরুদ্ধে আপিল করা যায় দুইটা আদালত। খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে দুইজন, এক হলো পিপি আর একটা হলো কমপ্লেইনেন্ট বা অভিযোগকারী। পিপি করলে 6 মাস, আর অভিযোগ করলে 60 দিন। 60 দিনের কথা ওই ফৌজদারি কার্যবিধির 417 ধারাই বলা আছে। আর পিপি জিআর সকল মামলায় করতে পারে, আপিলে খালাস, মূল মামলায় খালাস, সব ক্ষেত্রেই করতে পারে। কিন্তু অভিযোগকারী পারে শুধুমাত্র কি খালাস? মূল খালাস। মূল খালাস তাও শেয়ার মামলা। মূল খালাস তাও কি? শেয়ার মামলা। বিকাশ ভাবতেছে ওয়া পড়িয়েছি কবে, তাকে মনে আছে? তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। আহ তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী আপিল করবে, আহ কেউ বলেন না, খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী আপিল করবে কতদিনের মধ্যে মোনালিসা? 60 দিন। কত অনুষ্ঠিত বলছে? 150 না 157? কততে? 157। এটা 157। মেঘনা কি বলে? তো ইলা তো বাইরে যাওয়ার কথা না। ইলা 157। এই তো সবাই। খালাস আদেশের ক্ষেত্রে অভিযোগকারী কতদিনের মধ্যে আপিল করবে সেটা তামাদি আইনি বলে নাই। সেটা বলছে কত? 417-3। ফৌজদারি কার্যবিধি 417-3। দেখেন, 1 নম্বর প্রশ্নটা দেখেন, যে খালাস আদেশের বিরুদ্ধে
দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ। দেখেন এখানে একটা জিনিস যদি দেখেন যে খালাস আদেশের বিরুদ্ধে আমরা অপশন গুলো পড়ার আগে দুইটা জিনিস চিন্তা করি। খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে অভিযোগকারী অথবা পিপি। অভিযোগকারী করলে 60 দিন, পিপি করলে 6 মাস। কিন্তু এই জায়গায় কিন্তু বলে নাই কে আপিল করবে, তা কি বলছে? বলে না। সো আমরা অপশন গুলো একটু দেখি। দেখেন এখানে আছে 6 মাস, 3 মাস, 180 দিন, 90 দিন। তার মানে অপশন গুলো দেখে একটা জিনিস শিওর হইলাম যে এই জায়গা অভিযোগকারীর কথা বলে নাই, অভিযোগকারীর কথা বলে নাই, পিপির কথা বলছে। এখন উত্তর তাহলে 6 মাস হবে না 180 দিন হবে? 6 মাস হবে, কারণ ওই 157 অনুসারে 6 মাস শব্দটাই আছে। যদি 6 মাস না থাকতো তাহলে উত্তর হতো কত? তো এই জায়গা প্রশ্ন ভুল নাই, যদিও ব্যাখ্যায় বলছে প্রশ্ন ভুল আছে, এক্স্যাক্টলি এটা সঠিক না। এই জায়গা উত্তর কতদিন বলেন? 6 মাস। মাস হিসাবের ক্ষেত্রে 30 দিন করে ধরা হয়। বুঝতে পারছেন? অঙ্ক করছেন জীবনে তো, মাস তো 30 দিন হিসাব করছেন। দেখেন দেখেন তারপরটা দেখেন, দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত আমাদের বিধান বর্ণিত আছে কত অনুচ্ছেদে? 150। 3 নাম্বার দেখেন যে সহকারী জজ আদালত প্রচারিত ডিগ্রির বিরুদ্ধে জেলা জজ আদালত কতদিনের মধ্যে আপিল দায়ের করতে হয়? সহকারী জজ ডিগ্রি দিতে জেলা জজে কত দিন? 30 দিন। 152 অনুচ্ছেদে নাকি? 152। সেলফ প্র্যাকটিসের 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বার যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান কত আর্টিকেলে আছে? 157। 157। 6 নাম্বারটা দেখেন যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদি মেয়াদ ড্যাশে বর্ণিত আছে 157তে কতদিন? 6 মাস। 7 নাম্বার দেখেন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনের কত অনুচ্ছেদ আছে? দণ্ডাদেশ বলছে, দণ্ডাদেশ বললে 154 আর 155। রুবেল বলেন 154 আর 155-এর মধ্যে পার্থক্য কি? 55 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য কি? বলেন বলেন। পারবেন তো বলেন প্লিজ। এই একটু শুরুতে করতে হলে আপনার ফৌজদারি কার্যবিধি অনুসারে হাইকোর্টের মানে সারা ভিন্ন যে আদালত আছে। ভিন্ন আদালত কোনটা কোনটা? মানে দেখা যাচ্ছে দিন আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসলে আপনার দায়রা তার কথা কাটবো না, দায়রা 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 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার 3 তারিখ আছে, আর আসলে আপনার দায়রা এখানে আসলে আর 155 আর 155 পার্সেন্ট 150 এবং 157 অনুচ্ছেদে যে সকল মহকুমা সম্পর্কে বিধান আছে সেগুলো ছাড়া দেখেন আমরা 8 নাম্বার প্রশ্ন করি যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? এখন এই অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ আমি একটু মনে করাই দিই আপনাদের। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ হলেই 60 দিন। যদি অভিযোগকারী করে 60 দিনের কথা 417 পদে আছে, আর পিপি করলে 60 দিনের কথা বলা আছে, মানে ওই তামাদি আইনের 155-তে। 155 আর 155 মানেই কয়দিন? 60 দিন। তাহলে 155 অনুচ্ছেদে প্রকৃতপক্ষে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলেরও তামাদি মেয়াদ, আবার অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রেও তামাদি মেয়াদ। কারণ আপনারা হয়তো বা ভুলে গেছেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি আপিল করলেই কোথায় চলে যাবে? হাইকোর্টে। আহ এই প্রশ্ন টশ্ন কি আনার যোগাযোগ করতেছেন নাকি? বার কাউন্সিলের কোন লাইন পাইলে বললেন। দেখেন দেখেন জি 13 নাম্বার দেখেন 1908 সালের দেওয়ানি কার্যবিধি অনুসারে হাইকোর্ট বিভাগে আপিল সংক্রান্ত তামাদির বিধান 1908-এর কত আর্টিকেলে আছে? মানে হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলার ক্ষেত্রে কত? 156। 156। তো এই জায়গায় যা যা আপিলের ক্ষেত্রে যা যা আছে সব পারবেন ইনশাল্লাহ। আমরা চলে আসবো তৃতীয় বিভাগে।
তৃতীয় বিভাগে আসার আগে দেখি আপনাদের একটু আমি জিজ্ঞাসা করি আপিল রিলেটেড যা পড়লাম এগুলো আপনারা পারেন কিনা দেখি। মোর্শেদ সাহেব বলেন 150 অনুচ্ছেদে কোন আপিলের কথা বলছে? মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল কত দিনের মধ্যে? 7 দিন। ধন্যবাদ। মিঠুন বিশ্বাস বলেন 151তে কি বলছে? মূল দেওয়ানি মামলায় কোন ডিগ্রি বা আদেশ দিলে কয়দিনের মধ্যে আপিল? 20 দিন। মাহবুব সাহেব বলেন 152তে কি বলছে? 152 দেওয়ানি মামলায় জেলা জজ আদালতে আপিল 152তে বলছে কয়দিন? 30 দিন। আরিফ সাহেব 157তে কি বলছে? স্যার 157টা তো শেষ স্যার। ওটা কি? অনেক পিপি কথা বলছে। পিপি কি করবে? হ্যাঁ কি করবে? স্যার, এই সালার সাথে সে বিরুদ্ধে হুম। পিপি যাবে 60 দিনের মধ্যে হাইকোর্টে। 60 দিন। 90 দিন। 90 দিন। 6 মাস। 6 মাস। এটা কি হাইকোর্টে যাবে? হাইকোর্টে যাবে? না স্যার, কোথায় যাবে? হ্যাঁ, দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগে 60 ডেজ মানে 6 মাস। 6 মাস এটা দায়রা জজও হতে পারে। এটা কোথায়? হাইকোর্ট বিভাগও হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এই বিকাশ সাহেব 156তে কি আছে বলেন? বিকাশ বইতে নজর সরা। 156তে কি আছে? নজর তো সরান না। 156 বুঝাইছি না ভাই? এই ওমর ফারুক 156তে কি ভাই? 156তে বলছে হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলার ক্ষেত্রে আপিল। দেওয়ানি মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল 90 দিন। কতদিন? আমি তো প্রথমে বলছিলাম যে দেওয়ানি মামলা 152 156 152 আর 156। সুমন সেন 155তে কি আছে বলেন? এই স্বপন সাহেব বলেন তো 155তে কি আছে? দণ্ডাদেশ বা অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল 155তে 60 দিন। 155তে 60 দিন। শেখর সাহেব 154 ধারায় কি আছে? 154 অনুচ্ছেদ সরি। দণ্ডাদেশের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ব্যতীত দায়রা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল কতদিন? 30 দিন। এটা আছে 154তে। 154। রথিন সাহেব 153তে কি আছে বলেন? কি বলছে বলেন? অনুমতি যদি না দেয় সেক্ষেত্রে 153তে বলতেছে যে লিভ টু আপিলের জন্য অধীনস্থ আদালতে অনুমতি চাইছেন, অনুমতি যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমার ওই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। 153 অনুচ্ছেদে বর্ণিত সময় কতদিন? 30 দিন। তো এই ছিল আমাদের আহ প্রথম তফসিলের দ্বিতীয় ভাগ মানে আপিল রিলেটেড যে তামাদি মেয়াদ গুলো সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা পড়বো তৃতীয় ভাগ। প্রথম তফসিলের প্রথম ভাগ পড়লাম, দ্বিতীয় ভাগ পড়লাম। তৃতীয় ভাগে বলছে যে দরখাস্ত দায়ের করতে হবে কতদিনের মধ্যে। তো যারা অনলাইনে আছেন তাদের লাইন কেটে যাবে, আবার লিংক দিচ্ছি, সেই লিংকে জয়েন করেন। রেকর্ডিং ইন প্রগ্রেস। আচ্ছা দেখেন, তাহলে আমরা আমরা প্রথম তফসিলের যে তৃতীয় ভাগ আছে থার্ড ডিভিশন সেখানে দেখব যে আমরা জানলাম যে প্রথম তফসিলের যে প্রথম ভাগ সেটা বলছে মামলা দায়েরের তামাদি মেয়াদ 1 থেকে 149 অনুচ্ছেদ। দ্বিতীয় ভাগ এতক্ষণ ধরে পড়লাম সেটা হলো আপিল দায়েরের তামাদি মেয়াদ 150 থেকে 157। এবার আমরা করব তৃতীয় বিভাগ বা তৃতীয় ভাগ। এটা হচ্ছে আবেদন সমূহ। আবেদন সমূহ। তো আমরা প্রথমে 158 অনুচ্ছেদটা একটু দেখি। 158 অনুচ্ছেদে বলেছে যে দ্য আরবিট্রেশন অ্যাক্ট 1940-এর অধীন সালিসের রোয়েদাদ রদ করার জন্য
দরখাস্ত। রোয়েদাদ মানে হচ্ছে ইংরেজিতে বলে অ্যাওয়ার্ড। সালিসির ক্ষেত্রে যে সিদ্ধান্ত দেওয়া হয় সেটারে বলে, বা রায় দেওয়া হয়, সেটারে জাজমেন্ট বলে না, সেটারে বলে রায় বলে না, সেটারে বলে কি, রোয়েদাদ। তো যদি 1940 সালের সালিস আইন অনুযায়ী যদি কোনো রোয়েদাদ বা কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওটা রদ করার জন্য বা সেটিসাইড করার জন্য যে দরখাস্ত করতে হবে, সেটা করতে হবে কত দিনের মধ্যে? 30 দিন। এটাই বলছে কত অনুচ্ছেদ? 158। 158। আমরা 160-এ চলে আসবো। 160, 160। তো নর্মালি যখন আমরা আহ, দেওয়ানি কার্যবিধি পড়েছিলাম, তখন আপনাদের মনে থাকার কথা যে রিভিউ সম্পর্কে আলোচনা করছে 114 ধারায় এবং 47 আদেশে। মনে আছে? রিভিউ সম্পর্কে আলোচনা করছিল 114 ধারায় আর 47 আদেশে। এবং রিভিউ বলতে বোঝায় যে আদালত কোনো সিদ্ধান্ত বা আদেশ দিয়েছে সেই আদালতেই সেটা আবেদন করা বা রিভিউ করা, এবং সেক্ষেত্রে সময় ছিল 90 দিন। তামাদি আইনের 173 অনুচ্ছেদ অনুযায়ী কতদিন? 90 দিন। আচ্ছা, একটু মনে করাই দিলাম। এবার 160টা একটু দেখেন, 160। পুনরীক্ষণ দরখাস্তের শুনানিকালে, পুনরীক্ষণ বলতে এখানে রিভিউ বোঝাচ্ছি। ডিউরিং দ্য হিয়ারিং অফ অ্যাপ্লিকেশন ফর রিভিউ, দরখাস্তকারীর, আন্ডারলাইন করেন, হাজির হতে ব্যর্থ হলে, বা আন্ডারলাইন করেন, গড় হাজিরার ফলে প্রত্যাখ্যিত দরখাস্ত পুনর্বহালের আবেদন রেস্টোর 15 দিন। রিভিউ দরখাস্ত যখন অগ্রাহ্য হয়, বিষয়টা হচ্ছে যে আপনি রিভিউ আবেদন করছেন, করার পরে যেদিন রিভিউ শুনানি হবে ওই দিন আবার আসেন নাই, ওই দিন আবার কি আসে না, না আসা মানে হলে গড় হাজিরা বলে। গড় হাজিরা মানে অনুপস্থিতি। তো না আসলে আপনার দরখাস্ত যদি কি হয়, প্রত্যাখ্যান হয়, তাহলে ওই প্রত্যাখ্যাত দরখাস্ত পুনর্বহালে রেস্টোরের যে আবেদন, সেই আবেদনটার তামাদি মেয়াদ সম্পর্কে বলছে 160 অনুচ্ছেদে। কতদিন? 15 দিন। অর্থাৎ ধরেন আপনি একটা আদেশের বিরুদ্ধে রিভিউ করছেন, রিভিউ করার পর, রিভিউ করলেই তো সাথে সাথে শুনানি হয় না। আজকে রিভিউ আবেদন করলো, বললেন যে 10 জানুয়ারি শুনানি হবে, 10 জানুয়ারির দিন আপনি আবার আসেন নাই, অপরপক্ষ আসছে কিন্তু আপনি আসেন নাই, তাহলে আপনার ওই রিভিউটা কি করে দিয়েছে, মানে প্রত্যাখ্যান করে দিয়েছে। এখন আপনার প্রতিকার কি? ওই রিভিউটা পুনর্বহালের আবেদন, রেস্টোরের আবেদন কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। কত অনুচ্ছেদে বলছে? 160। 160। জি, সরি, 15 দিন। 15 দিন, হ্যাঁ, 15 দিনের মধ্যে 160 অনুচ্ছেদে বলেছে। জি, 15 দিন। আচ্ছা, তো আমরা 161টা দেখি। 161, কোর্ট অফ স্মল কজেস, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় অথবা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে বিচার ক্ষমতাপ্রাপ্ত কোন আদালত কর্তৃক অনুরূপ এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণের দরখাস্ত। মানে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো রায় দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, সেটা রিভিউ যদি আপনি করেন, তাহলে করতে হবে কয় দিনের মধ্যে? 15 দিন। এটা বলছে কত? 161। ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত মানে হচ্ছে যে আদালতের আর্থিক এখতিয়ার সর্বোচ্চ 25,000। সর্বোচ্চ কত? 25,000। তো ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি রিভিউ এর নিয়ম থাকে, তাহলে রিভিউ করতে হবে কয় দিনের মধ্যে? 15 দিন। তাহলে 160 আর 161-র মধ্যে পার্থক্য কি? 160 ও রিভিউ রিলেটেড, 161 ও রিভিউ রিলেটেড। বাট 160-এ বলছে যে আপনি রিভিউ করেছিলেন, করার পরে যেদিন রিভিউ শুনানি ওই দিন আবার মোনালিসার মতো আসেন নাই। তো এরপরে আবার যদি আপনি ওটা পুনর্বহালের আবেদন করতে চান, তাহলে আবেদনটা করতে হবে 160 অনুচ্ছেদ অনুযায়ী কতদিনের মধ্যে? 15 দিনের। আর 161-তে বলছে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেটার বিরুদ্ধেও রিভিউ করতে হবে কয়দিনের মধ্যে? 15 দিন। এটা 161। বিবিআই দুইটাই, 160, 61। 162 ও বিবিআই। দেখেন, দেখেন 162 দেখেন। 162 ভাই, হাইকোর্ট কর্তৃক আদি এখতিয়ার, আন্ডারলাইন করেন, আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের পুনরীক্ষণ, বল দিবেন, পুনরীক্ষণ বা রিভিউর জন্য দরখাস্ত 20 দিন। হাইকোর্ট বিভাগ যে মামলাটা সরাসরি বিচার হয়েছে, মানে আপনি দায়েরই করছিলেন হাইকোর্টে, সেই মামলায় যদি হাইকোর্ট বিভাগ কোনো রায় দেয় এবং রিভিউ করতে হলে করতে হবে কয়দিনের মধ্যে? টাইম 20 দিন। তাহলে আপনি একটা জিনিস মনে রাখেন যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগকালে কোন রায় দিলে রিভিউ হোক বা আপিল হোক, কয়দিন? 20 দিন। আপিলের ক্ষেত্রে 151, 20 দিন।
রিভিউ এর ক্ষেত্রে কত? 162, 20 দিন। তাহলে হাইকোর্ট আর আদি এখতিয়ার এই দুইটা কথা যদি থাকে, রিভিউ হোক আর আপিল হোক, কয়দিন? 20 দিন। তাহলে এখানে একটু বোঝার বিষয় আছে। যারা 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 প্রথম প্রথম পড়বেন একটু মানে কনফিউজ হয়ে যাবেন, সেটাই স্বাভাবিক। চেষ্টা করতেছে বোঝানোর যে যেটা বললাম যে হাইকোর্ট বিভাগ তার আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো রায় দেয় এবং সেই ক্ষেত্রে রিভিউ করতে হবে কয়দিনের মধ্যে? 20 দিনের মধ্যে। তাহলে রিভিউ রিলেটেড আমরা তিনটা ধারা এখানে পড়লাম। 161-তে বলছে রিভিউ আবেদন করেছিলেন, যেদিন শুনানি, শুনানির দিন আসেন নাই, রিভিউটা পুনর্বহালের আবেদন করতে হবে 15 দিনের মধ্যে 160। 161-তে বলছে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের কোন রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন 15 দিনের মধ্যে, এটা কত? 161। আর 162-তে বলছে যে হাইকোর্ট বিভাগ তার আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটার বিরুদ্ধে রিভিউ করবেন 162-তে কয়দিন? 20 দিন। এবার 173-এ চলে আসি। 173-এ চলে আসেন। 173, 161 ও 162 অনুচ্ছেদে উল্লেখিত ক্ষেত্রসমূহ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে রায়ের পুনরীক্ষণ রিভিউর জন্য দরখাস্ত করতে হবে, গোল দিবেন 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে। তো তাহলে ওই জায়গায় করলাম 15, 15, 20, আবার এই জায়গায় 90 দিন কেন বলতেছে? এই জায়গা বলতেছে ওই তিনটা ধারা ছাড়া আর অন্যান্য সকল ক্ষেত্রে রিভিউ তামাদি মেয়াদ কয়দিন? 90 দিন। তাহলে যদি আপনি সহকারী জজের কাছে রিভিউ করেন তাহলে সেটা 160-এও পড়তেছে না, 161-তেও পড়তেছে না, আবার 162-তেও পড়তেছে না। সহকারী জজের কাছে রিভিউ করলে কত? 173। বা হাইকোর্ট বিভাগে আপনি রিভিউ করলে এটা 162-ও হতে পারে, 173 হতে পারে। 162 কেমনে? যখন বিচার করে মূল এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে বিচার করছে তখন রিভিউ করলে 162 অনুযায়ী 20 দিন। আর যখন আপনি হাইকোর্টে কোনো আপিল গেছে, অন্য অন্য কোনো কিছু গেছে, সে কোনো সিদ্ধান্ত দিচ্ছে, তখন যদি আপনি রিভিউ করেন তাহলে 173 অনুযায়ী কয়দিন? 90 দিন। বুঝতে পারছেন? তাহলে হাইকোর্টের রিভিউ আসলেই কিন্তু 90 দিন না। যদি আদি এখতিয়ার থাকে তাহলে কয়দিন? 20 দিন। আর আদি এখতিয়ার ছাড়া এমনিতে হাইকোর্টের রিভিউ কয়দিন? 90 দিন। জি, বুঝলেন কিনা সুমন সেন? যদি আপনাকে বলে, নর্মালি কিন্তু আমরা সবাই জানি 173, 160, 61, 62-র কথা অনেকেই জানি না। তো এতদিন আমরা 173-ই পড়ে আসছি যে 173 বলছে রিভিউর তামাদি মেয়াদ যে আদালতেই করেন না কেন কয়দিন? 90 দিন। কিন্তু হাইকোর্ট বিভাগে যদি আপনি আদি এখতিয়ার প্রয়োগে হাইকোর্ট কোনো সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে রিভিউ করতে হবে 20 দিনের মধ্যে। কত অনুচ্ছেদ? 162। ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত কোনো সিদ্ধান্ত দিলে রিভিউ করতে হবে 15 দিনের মধ্যে, 161। আর রিভিউর আবেদন আপনি করেছিলেন, সেই আবেদনটা আপনার গড় কারণে প্রত্যাখ্যান হয়ে গেছে, সেক্ষেত্রে ওইটা আবার রেস্টোরের আবেদন করবেন, পুনর্বহালের আবেদন করবেন কয়দিন? 15 দিন। কত? 160। নামাজের বিরতি। আমরা বিরতির পরে ক্লাস শুরু করি। দেখেন আমরা 163 অনুচ্ছেদে চলে আসি। 163 অনুচ্ছেদ, আহ 163 অনুচ্ছেদে বলছে মামলা খারিজ রদের আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। মামলা খারিজ রদের যে আবেদন 30 দিনের মধ্যে যে করে, আমি একটু আপনাদের মনে করাই দিই যে 9 আদেশের 2 এবং 3 বিধিতে খারিজ হইলে খারিজ রদের আবেদন করে 4 বিধিতে 30 দিনের মধ্যে। আবার 9 আদেশের 8 বিধিতে মামলা খারিজ হলে খারিজ রদের আবেদন করে 9 বিধিতে। এই যে 30 দিন, খারিজ রদের যে 30 দিন, এই 30 দিনের কথা বলা হয়েছে আপনার 163 অনুচ্ছেদে। তাহলে 163 অনুচ্ছেদে অ্যাকচুয়ালি আপনি দরখাস্তটা করতেছেন কোন দরখাস্ত? 9 আদেশের 4-এ অথবা 9 আদেশের 9। এই যে দেখেন, হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য গড় হাজিরা। অনেকে গড় হাজিরা শব্দটা বুঝেন না। গড় হাজিরা মানে হলো অনুপস্থিতি, আসে নাই। তো এবার লিখিত পরীক্ষায় আসছে যে বাদীর গড় হাজিরার কারণে মামলার কি ফলাফল হতে পারে। তো অনেকে 9 আদেশ যে আসছে এটা প্রথমে বুঝে নাই, ভাবছে যে গড় হাজিরা আবার কি জিনিস। গড় হাজিরা মানে হচ্ছে যে অনুপস্থিতি। পরবর্তীতে বুঝতে পারছে, বা অনেকে বুঝেই নাই। তো এটা বুঝতে হবে। বা সমনজারি খরচ জমা না দেওয়ার জন্য অথবা খরচার জামানত দাখিল না করার জন্য মামলা খারিজ আদেশ বাতিলের জন্য দরখাস্ত কতদিন? 130 দিন। তো সেই সাথে সাথে কিছু কিছু জিনিস আমরা মানে এই জায়গায় পার্ট বাই পার্ট মনে রাখবো। যেরকম আমি আপনাদের শিখাইলাম যে রিভিউ আসলে ওই চারটা অনুচ্ছেদ আমি একসাথে মনে রাখবো: 60, 61, 62, 73। ঠিক আছে?
163 64 মনে রাখবো একসাথে, যে খারিজ রদ যদি হয় 163, একতরফা ডিগ্রি রদ হলে, একতরফা ডিগ্রি দেয় নয়া দেশের 6 বিধিতে, আর একতরফা ডিগ্রি রদের আবেদন করে নয়া দেশের 13 30 দিনের মধ্যে, সেটাই যে 164, যে বিবাদী কর্তৃক একতরফা ডিগ্রি রদের আদেশ লাভের জন্য দরখাস্ত কতদিন? 30। তাহলে মামলা খারিজ রদ হইলে 163, একতরফা ডিগ্রি রদ হলে কত? 164। তামাদি মেয়াদ কতদিন? 30। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসবো 176 77-এ, চলে আসেন 176 77। অনুচ্ছেদ 176। আমি একটু আপনাদের মনে করাই দিই, দেখেন যে যখন কোনো বাদী বা বিবাদী মারা যায়, বাদী বা বিবাদী মারা গেলে তো তাদের বৈধ প্রতিনিধি ওই মামলায় পক্ষভুক্ত হতে হয়। পক্ষভুক্ত যদি না হয় তাহলে ওই মামলাটা অ্যাবেইট হয়ে যায়। অ্যাবেইট মানে হচ্ছে বাতিল, অ্যাবেইট মানে হচ্ছে বাতিল। সো বাদী মারা গেলে বাদীর বৈধ প্রতিনিধিরা পক্ষভুক্ত হবে 22 আদেশের 3-এ, 22 আদেশের 3-এ। আর বিবাদী মারা গেলে বিবাদীর বৈধ প্রতিনিধিরা মারা যাবে 22 আদেশের 4-এ। এই যে যে 22 আদেশের 3-এর দরখাস্ত, এটাও 90 দিন। 22 আদেশের 4-এর দরখাস্ত, এটাও 90 দিন। 22 আদেশের 3 বলছে 176। দেখেন, মৃত বাদী বা আপিলকারীর আইনগত প্রতিনিধিদেরকে দেওয়ানি কার্যবিধির অধীন দরখাস্ত পক্ষভুক্ত করার জন্য। তাহলে 22 আদেশের 3-এ বাদীর পক্ষভুক্ত দরখাস্ত কতদিন? বৈধ প্রতিনিধি 90 দিন। আর 22 আদেশের 4-এর যে দরখাস্ত, এটা পাই 100 কত? 77 অনুচ্ছেদ 177, ওই যে মৃত বিবাদী বা প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার দরখাস্ত কত? 90 দিন। তো 22 আদেশের 3 আর 22 আদেশের 4-এ পক্ষভুক্ত যে দরখাস্তটা দেওয়া হয় এটারে বলে কায়মুকাম। কি বলে বলেন? কায়মুকাম। তো মনে রাখবেন, আমি মনে রাখবো 163 64 একসাথে, আর 176 77 একসাথে। 176-এ হচ্ছে বাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত 90 দিন, 177-এ বিবাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত কতদিন? 90 দিন। আচ্ছা, এই বিকাশ কো গেল? চলে গেছে? আচ্ছা, তারপরে আমরা চলে আসবো, দেখেন 168 69। 168 169 এটা কি? আমি মূল মামলায় যেরকম খারিজ, মূল মামলায় যেরকম খারিজ রদের দরখাস্ত ছিল 163, একতরফা ডিগ্রি রদের দরখাস্ত ছিল অনুচ্ছেদ 164। আপিলে যদি, আপনাদের মনে আছে কিনা, আপিলে বলছে যে আপিলকারী যদি অনুপস্থিত থাকে তাহলে আপিল হয় খারিজ, আপিল হয় খারিজ। আর আপিলে যদি যে প্রতিবাদী বা রেসপন্ডেন্ট তিনি যদি অনুপস্থিত থাকে আপিল হয় একতরফা নিষ্পত্তি। তা আপিল খারিজ হলে আপিলকারীর প্রতিকার ও যে 41 আদেশের 19 আর 19 পদ, 41 আদেশের 19 আর 19 19-এ আবেদন করে আপিলটি পুনঃগ্রহণের জন্য বা পুনরুদ্ধারের জন্য, রেস্টোরেশন বা রিঅ্যাডমিশন। বুঝতে পারছেন? তাহলে এই যে যে 41 আদেশের 19-এর যে আবেদন 30 দিনের মধ্যে করতে হয়, সেটা বলছে 168। 168, এই যে দেখেন, না চালানোর ফলে খারিজ আপিল পুনঃগ্রহণের দরখাস্ত, অ্যাপ্লিকেশন ফর বল দিবেন রিঅ্যাডমিশন। রিঅ্যাডমিশন মানে পুনঃগ্রহণ। ওপেন অ্যাপিল ডিসমিসড ফর ওয়ান্ট অফ প্রসিকিউশন, তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। এবং লিখে রাখতে পারেন 168-তে যে দরখাস্তটা করতেছে এটা 41 আদেশের কত বিধির দরখাস্ত? 41 আদেশের 19 বিধি, 41 আদেশের 19 বিধি। এরপরে চলে আসি, দেখেন অনুচ্ছেদ 169। এটা বলতেছে যে আপিল যদি, যে প্রতিবাদী তার অনুপস্থিতির জন্য যদি কি হয়, মানে একতরফা নিষ্পত্তি হয়, তাহলে সে এটার আবেদন করবে কত বিধিতে? 169-এ, আপিলটি পুনঃ শুনানির জন্য, রিহিয়ারিং। এই যে দেখেন, একতরফা শুনানিকৃত আপিল পুনরায় শুনানির জন্য দরখাস্ত ফর দ্য রিহিয়ারিং অফ অ্যান আপিল এক্স পার্টি কতদিন? 30 দিন। এটা 169। তাহলে দেখেন, আমি মূল মামলার ক্ষেত্রে খারিজ রদ 163, একতরফা ডিগ্রি রদ 164, আপিলের ক্ষেত্রে আপিল খারিজ রদ বলেন বা আপিল পুনঃগ্রহণ বা পুনরুদ্ধার বলেন 168। মূল মামলার ক্ষেত্রে একতরফা ডিগ্রি রদ 164, আপিলের ক্ষেত্রে আপিলটি পুনঃ শুনানি কত? 169, 169। বাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত 176, 90 দিন। বিবাদীর বৈধ প্রতিনিধি 177, কত? 90। 90 দিন। আচ্ছা,
তো এরপরে 170টা একটু দেখেন। 170, নিঃস্ব ব্যক্তি আপিল করার অনুমতির দরখাস্ত নিঃস্ব হিসাবে ফর লিভ টু আপিল অ্যাজ প্রপার কতদিন? 30 দিন। নিঃস্ব ব্যক্তি যদি আপিলের অনুমতির দরখাস্ত করতে হবে 30 দিনের মধ্যে। কত অনুচ্ছেদে আছে? 170। কেউ বলবেন না? দেখি মিতা বলেন, নিঃস্ব ব্যক্তির আপিল কত আদেশে আছে? আর নিঃস্ব ব্যক্তির মূল মামলা মনে রাখা সহজ তো, 4 4 3 3। মূল মামলার ক্ষেত্রে 3 3, আর আপিলের ক্ষেত্রে 4 4। সো নিঃস্ব ব্যক্তি যে আপিলের অনুমতি যে দরখাস্ত 170 অনুচ্ছেদে বলছে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। 171 বিবিআই 171 দেখেন, বাতিল আদেশ বাতিলের জন্য দেওয়ানি কার্যবিধির অধীন আদেশের দরখাস্ত। যে জীবনে বুঝেন নাই, আইন পড়ে নাই, তারে যদি এই অনুচ্ছেদটা পড়ান, সে বলবে যে বাতিল আদেশ আর বাতিল করে কেমনে? বাতিল আদেশ বাতিল, হ্যাঁ বাতিল আদেশ বাতিল করা যায়। বাতিল আদেশ বাতিল করা যায় কেমনে করা যায় আমি একটু বলি। দেখেন যে যদি কেউ মারা যায়, বাদী মারা গেলে বাদীর বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত হবে 90 দিনের মধ্যে। 22 দেশে 3-এ 90 দিনের মধ্যে সে পক্ষভুক্ত না হলে মামলা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাবেট হয়ে যাবে। তো বাতিল হয়ে গেলে পরবর্তীতে ওই বাদী যখন হুঁশ ফিরলো যে না আমার মামলা তো কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তখন ওই বাতিল আদেশটা আবার কি করা দরকার? বাতিল করার দরকার। এই আবেদনটা করে 22 দেশে 9 60 দিনের মধ্যে, 60 ডেজ। 22 দেশে 9 কয়দিন? 60 দিনের মধ্যে। তাহলে 171-এর যে দরখাস্তটা, সেটা হলো বাতিল আদেশ বাতিল কত কত দিনের মধ্যে? এই এই একটা ব্যতিক্রম। একটা দরখাস্ত 60 দিনের মধ্যে করে, এই যে একটা ব্যতিক্রম। নর্মালি সকল খারিজ রদ বলেন, একতরফা ডিগ্রি রদ বলেন, সকল দরখাস্ত কত দিন? 30 দিন। বাট বাতিল আদেশ বাতিল এটা কত? 60 দিন। 171 বিবিআই ভাই। আমরা চলে আসি, দেখেন 181। কোনটা? ওকে, যা পড়াইছি বাদ দিছে এরকম কি আছে? মূল মামলার ক্ষেত্রে ছিল, কিন্তু দরখাস্তের ক্ষেত্রে কিন্তু এখনো আপিল তো সব পড়াইছি। আসতেছি, একটা সিকোয়েন্স অনুযায়ী মিলাচ্ছি আগে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, সো আমরা আসছি 181। আচ্ছা 181-র আগে একজন জিজ্ঞাসা করছিলেন যে আপিল বিভাগে লিভ টু আপিলের অনুমতির যদি দরখাস্ত করি, লিভ টু আপিল করার জন্য অনুমতির দরখাস্ত, তার মেয়াদ কয়দিন? সেটা বলছে 179। দেখেন 179, 1908 সালের দেওয়ানি কার্যবিধির অধীন আপিল করার অনুমতির জন্য সুপ্রিম কোর্টে দরখাস্ত কয়দিন? 90 দিন। আপনি যদি লিভ টু আপিলের দরখাস্ত করেন আপিল বিভাগে যে আমি আপিল করতে চাই, আমার অনুমতি দেওয়া হোক, এই অনুমতিটা চাইতে হবে কয়দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। বুঝতে পারছেন? কত অনুচ্ছেদে বলছে? 179। 179। 181। 181 ভিভিআই এটা বলছে যে দেওয়ানি কার্যবিধিতে মানে যে সকল দরখাস্ত দায়েরের কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নাই, যদি মামলা দায়েরের তামাদি মেয়াদ না থাকে 120, দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ না থাকলে কত? 181। দেখেন দেওয়ানি কার্যবিধি 1908-এর 48। একটু দাঁড়ান, ফোন আসছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন ভাই, আমরা দেখি 181। 181 অনুচ্ছেদে বললো যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 48 ধারায় কোনো বিধান নেই সেই সকল দরখাস্ত বা যে সকল দরখাস্তের জন্য তামাদির মেয়াদ এই তফসিলে উল্লেখ নেই সে সকল দরখাস্ত কত? 181। যেমন দিয়ে লেখেন প্রত্যার্পণের দরখাস্ত। প্রত্যার্পণের দরখাস্ত করে বা রেস্টিটিউশনের দরখাস্ত তামাদি আইনের কত দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 144। 144 ধারায় দেওয়ানি কার্যবিধির 144 ধারা যে প্রত্যার্পণের যে দরখাস্ত, সেই আবেদনটা করতে হবে 3 বছরের মধ্যে।
আচ্ছা, তাহলে যদি বলে যে যে ক্ষেত্রে মূল মামলার তামাদি মেয়াদ নাই, কত অনুচ্ছেদ? আর যদি বলে যে দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ নাই, 100 কত? 81। আর সুমন সেন যদি বলে আপিল দায়েরের তামাদি মেয়াদ নাই, তাইলে কত অনুচ্ছেদ? এরকম কোন বিধান নাই। ঠিক। 182 দেখেন, 182, 182তে বলছে জারি মামলার আবেদন। জারি মামলার আবেদন আমরা আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে যে নর্মালি 3 বছর, আর যদি সেটা নিবন্ধিত হয় সেক্ষেত্রে কত বছর? 6 বছর। আর একটা জিনিস এখানে মনে রাখা দরকার, যে যদি কোনো ডিক্রি বা আদেশ সংশোধন হয়, ধরেন ডিগ্রি সংশোধন হয়েছে, তাহলে ওই সংশোধনের থেকে 3 বছর, ধরেন আজকে ডিগ্রি দিতে, দেওয়ার পরে 5 বছর পর ওই ডিগ্রিটা আবার সংশোধিত হয়েছে, তাহলে ওই সংশোধনের তারিখ থেকে কয় বছর? 3 বছর বা 6 বছর, যাই বলে দেখেন। তো দেওয়ানি আদালতের যে ডিক্রি জারি বা আদেশ দেওয়ানি কার্যবিধির 48 ধারায় কোনো বিধান নেই তা জারি বা কার্যকর করার জন্য দরখাস্ত অথবা যে দরখাস্ত 183 অনুচ্ছেদ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে না। তাহলে এটা যদি আমরা দেখি যে 3 বছর, অথবা যে ক্ষেত্রে ডিক্রি বা আদেশের স্বয়ংক্রিয়কৃত নকল, আন্ডারলাইন করবেন, সার্টিফাইড কপি রেজিস্ট্রি করা হয়েছে, সেক্ষেত্রে কয় বছর? 6 বছর। 183টা এখানে একটু লিখে রাখেন। 183 হচ্ছে লেখা অথবা থাকতে পারে আপনাদের, না থাকলে দেখেন যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিক্রি দিলে, 183 অনুচ্ছেদে বলতেছে যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিক্রি দিলে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিক্রি দিলে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। জি। 183টা দেখেন যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিক্রি দিলে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। তাহলে আপনার লিখেছেন সবাই, একটা জিনিস যদি এইভাবে দেখেন যে হাইকোর্ট বিভাগের আদি এখতিয়ার রিলেটেড, আপিলের ক্ষেত্রে আছে 151, 20 দিন, মনে আছে? রিভিউ এর ক্ষেত্রে আছে 162, কয়দিন? 20 দিন। আর দরখাস্ত জারি মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে ডিক্রি দিলে জারি মামলা করতে হবে 183 অনুচ্ছেদে কতদিন? 12 বছর। 12 বছর। সো আদি এখতিয়ারের কথা যদি আসে, হাইকোর্ট বিভাগের আপিলের ক্ষেত্রে 151, রিভিউ এর ক্ষেত্রে 162, আর দরখাস্ত বা জারি মামলার ক্ষেত্রে কত? 183। 183। তাহলে আমরা এখানে দরখাস্ত থেকে আরো দুই একটা পড়বো, বাট যতগুলা পড়লাম সেগুলো যদি এইভাবে একটু ব্যাখ্যা করি, দেখেন যে প্রথমে যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে যে যদি সালিসিতে সালিসিতে কোনো রোয়েদাদ দেওয়া হয়, সেটা রদের দরখাস্ত করতে হবে 30 দিনের মধ্যে। 158, 158। 59 আমরা পড়ি নাই, 60-এ পড়ছি যে রিভিউ করেছিল, রিভিউ করার পর গড় হাজিরার কারণে রিভিউ দরখাস্ত নামঞ্জুর বা প্রত্যাখ্যান হয়েছে, পুনর্বহালের আবেদন 15 দিন। 160। 161-তে পড়লাম যে স্মল কজেস এখতিয়ার প্রয়োগকারী আদালত কোন সিদ্ধান্ত দিলে, রায় দিলে, সেটা রিভিউ করতে হবে 15 দিনের মধ্যে। 161। 162-তে পড়লাম যে হাইকোর্ট বিভাগ তার আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো রায় বা ডিক্রি দেয়, রিভিউ করতে হবে কয়দিন? 20 দিন। 20 দিন। তারপরে এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে রিভিউ করতে হবে 90 দিনের মধ্যে, এটা বললো 173। 173। তারপরে আমরা পড়েছিলাম যে 163-তে বলছে মামলা খারিজ রদ। মামলা খারিজ রদ অর্থাৎ নয়াদেশের 4 বা 9-এর যে দরখাস্তটা করেন তামাদি মেয়াদ 30 দিন। 164-তে বললাম একতরফা ডিক্রি রদ, নয়াদেশের 13-তে যে দরখাস্তটা করতেছেন 30 দিন। এরপরে আমরা চলে গেছিলাম 176-এ। 176-এ বললো যে বাদী বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত দরখাস্ত 22-3-এ 90 দিনের মধ্যে। 176। বিবাদী বা প্রতিবাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত দরখাস্ত 22-4-এ 177, 90 দিন। এরপরে আমরা পড়েছি যে আপিল যদি খারিজ হয়,
আপিল খারিজ হলে আহ আপনার পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারের আবেদন করতে হবে 168। 168 কতদিন? 30 দিন। আর আপিল যদি একতরফা সূত্রে নিষ্পত্তি হয় তাহলে 41 আদেশের 21 বিধিতে আপিলকে পুনঃ শুনানির আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। এটা হচ্ছে 169। 169। 170-এ পড়লাম যেটা, সেটা হলো নিঃস্ব ব্যক্তির আপিলের অনুমতির দরখাস্ত 30 দিন। নিঃস্ব ব্যক্তির আপিলের অনুমতির দরখাস্ত কয়দিন? 30 দিন। 41-এ পড়ছি বাতিল আবেদন বাতিল। বাতিল আদেশ 71, সরি 171-এ পড়লাম যে বাতিল আদেশ বাতিলের যে দরখাস্ত এটা করবে 60 দিনের মধ্যে। মানে এই দরখাস্তটা হলো 22 আদেশের 9 বিধিতে। 22 আদেশের 9 বিধি। এরপরে আমরা চলে আসলাম যে 179 অনুচ্ছেদে পড়লাম যে আপিল বিভাগে লিভ টু আপিলের অনুমতির দরখাস্ত করতে হবে 90 দিনের মধ্যে, নাকি? 179-তে 90 দিনের মধ্যে। তারপরে আমরা পড়লাম 181। 181-তে বলা আছে যে যে সকল দরখাস্তের কোনো তামাদি মেয়াদ উল্লেখ নেই সেই সকল দরখাস্ত দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। যেরকম দেওয়ানি কার্যবিধির 144 ধারার অধীন প্রদত্ত দরখাস্ত বা প্রত্যার্পণের দরখাস্ত। এরপরে আমরা পড়েছি 182-তে জারি মামলার দরখাস্ত। জারি মামলার দরখাস্ত প্রথম দরখাস্ত বা জারি মামলা করতে হবে 3 বছরের মধ্যে, বা ডিক্রিটি যদি নিবন্ধিত হয় সেক্ষেত্রে 6 বছরের মধ্যে। এবং সর্বশেষ যেটা পড়েছি সেটা হলো 183, যেখানে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিগ্রি দিয়ে থাকে সেক্ষেত্রে জারি মামলা করতে হবে ওই হাইকোর্ট বিভাগেই কয় দিনের মধ্যে? 12 বছরের মধ্যে। ওই আদি এখতিয়ারের তিনটা আবার একটু বলেন তো। রিভিউ হলো আদি 168। এখতিয়ারের তিনটা হলো 151, 162 আর 183। আচ্ছা, এছাড়া আর দুই একটা ধারা একটু দেখা লাগবে। 166টা একটু দেখেন। 166 ডিক্রি জারিতে বিক্রয় রদ। ডিক্রি জারিতে বিক্রয় রদ, ওই যে 21 আদেশের 89, 90। 21 আদেশের 89, 90 যে দরখাস্ত 30 দিনের মধ্যে করতে হয়। কত অনুচ্ছেদ? 166। 166। 166টা মনে রাখেন। 72 ইম্পর্টেন্ট না, 72 গতবার বললেও সমস্যা নাই, 71টা বেশি করে পড়েন। এই আর কি, এখান থেকে এইগুলা পড়লেই হবে এনাফ। তাহলে আমরা কিন্তু নর্মালি আপিলের সব করছি। দরখাস্তের করলাম 160, 158, 160, 161, 62, 63, 64, 65, 66, 68, 69, 70, 71, 73, 76, 77, 79, 81, 82, 83। মোনালিসা 184-তে কি আছে? একশো চুরাশিতে নাই নাকি? আচ্ছা দেখেন তাহলে, আর আপিলের ক্ষেত্রে সবগুলাই করতে হবে। আপিলের ক্ষেত্রে সবগুলাই করতে হবে। তাহলে এখানে যা আছে আর করলাম না, আমরা সরাসরি বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন যে দেওয়ানি মামলায় যুগ্ম জেলাজজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হবে। যুগ্ম জেলাজজ দিলে যুগ্ম জেলাজজের কাছে করতে হবে কয়দিনের মধ্যে? 90 দিন। 2 নাম্বারটা দেখেন যে হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়। মূল এখতিয়ার শব্দটা বললেন। মূল এখতিয়ার প্রয়োগকালে পুনরীক্ষণ শব্দটা বললেন। পুনরীক্ষণ মানে হচ্ছে রিভিউ। পুনরীক্ষণ মানে কি? রিভিউ। এটা কয়দিন? 20 দিন। 3 নাম্বার দেখেন নিঃসম্বল হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত কয়দিন? 170। 4 নাম্বার দেখেন তামাদি আইনে সুনির্দিষ্টভাবে তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান নাই। তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান নাই রিভিশনের জন্য। মেয়াদ সংক্রান্ত বিধান নাই কিসের জন্য? রিভিশনের জন্য। কারণ আমরা যতগুলা অনুচ্ছেদ পড়েছি রিভিউ এর তামাদি মেয়াদ পাইছি, আপিলের পাইছি, রিভিশনের কি পাইছি? রিভিশনেরটা অ্যাকচুয়ালি এটা নির্ধারিত হয় কিভাবে? যে কেস লতে বা বিচারিক নজিরে আছে আপিলের যে তামাদি মেয়াদ, রিভিশনেরও সেই একই তামাদি মেয়াদ। 5 নাম্বার দেখেন যে একতরফা শুনানিকৃত আপিল পুনঃ শুনানি।
আবেদন করতে হবে কত অনুচ্ছেদে? 169, 169। তারপরে এই জায়গায় যা যা আছে মোটামুটি পারবেন। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার গুরুত্বপূর্ণ যে সালিসি রোয়েদাদ রদের জন্য তামাদির বিধান, এটা কত অনুচ্ছেদে আছে? কত বলেন? 158। কয়দিন? 30 দিন। 2 নাম্বার প্রশ্নটা একটু ভুল আছে, এখানে আরবিট্রেশন অ্যাক্ট 1940-এর অধীন সালিসের রোয়েদাদ করার জন্য দরখাস্তের মেয়াদ হচ্ছে 30 দিন, বাট এই জায়গায় উত্তর আছে কয়দিন? 10 দিন। যার 10 দিন করা আছে সে একটু 30 দিন করে নেন। হয়েছে? আর এই জায়গায় মোটামুটি আমরা যা যা পড়ছি সেই প্রশ্নগুলাই ঘুরায় ফিরায় আসছে, সব পারবেন, সবই গুরুত্বপূর্ণ, পড়ে নেবেন। তো এই ছিল আমাদের তামাদি আইনের A to Z। আপনারা যে যে 5টা ক্লাস আমরা করলাম, এই 5টা ক্লাস যে মিস করছেন ক্লাস রেকর্ড দেখে নিবেন বা আমার কাছে প্রশ্ন থাকলে নিয়ে নিবেন। এই 5টা ক্লাস যদি কেউ ভালোভাবে মনে রাখেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তামাদি আইনের 10-এর মধ্যে মিনিমাম 7 পাওয়া সম্ভব। 2-একটা অনুচ্ছেদ যদি মিসও হয়ে যায়, ধারা থেকে কিন্তু আমাদের কিন্তু ধরানোর কোনো সুযোগ নাই। আর অনুচ্ছেদও মিস অ্যাকচুয়ালি যাবে না যদি আপনি টেকনিক্যালি পড়তে পারেন। আমি আপিলের সবগুলা পড়ছি, আর দরখাস্তেরও অলমোস্ট সবগুলাই, 2-একটা ছাড়া। আর মূল মামলারও বেছে বেছে আমরা পড়ছি, ইনশাল্লাহ এখান থেকে পাওয়া যাবে। আর অনুচ্ছেদ থেকে এমন না যে তামাদি আইনের অনুচ্ছেদ থেকে বড় জোর আপনার 3টা থেকে 4টা প্রশ্ন দিতে পারে, আর 3টা থেকে 4টা প্রশ্ন দিলে 2টা আপনি অনায়াসেই পারবেন। আচ্ছা, তো এখন আপনাদের আহ আগামী দিনের, আজকে আমরা বার কাউন্সিল পড়বো না, এখন হচ্ছে আমাদের তামাদি আইনের পরীক্ষা হবে। আমি একটু বলে দিই, সেটা হচ্ছে তামাদি আইনের আগামীকালও আপনাদের একটা পরীক্ষা আছে, আজকেও পরীক্ষা আছে। তামাদি আইনের 100 মার্কের পরীক্ষা আছে মঙ্গলবার, মঙ্গলবার বিকাল 5টা 30। আচ্ছা বলি শুনেন, আগামী মঙ্গলবার মানে এই যে যে আজকে যে শুক্রবার, সামনে মঙ্গলবারে তামাদি আইনের কত? 100। শুনেন, তো আগামীকাল যেহেতু দণ্ডবিধি আছে, আগামীকাল আর তামাদি হচ্ছে না, আমাদের সোমবারে আবার কি তামাদি ক্লাস টেস্ট। আচ্ছা, তাহলে আমাদের কি কি পরীক্ষা একটু শুনে নেন। কালকে আছে দণ্ডবিধি পরীক্ষা, কত থেকে কত? 299 থেকে 406। এবং কালকে হলো বার কাউন্সিলের প্রথম ক্লাস, সোমবারে বার কাউন্সিলের দ্বিতীয় ক্লাস এবং তামাদি আইনের কি ক্লাস টেস্ট, বুধবারে বার কাউন্সিলের তৃতীয় ক্লাস, আর শুক্রবারে বার কাউন্সিলের মডেল টেস্ট। আমাদের শনিবার থেকে আবার নতুন করে শুরু, বুঝতে পারছেন? মঙ্গলবারে তো 100 মার্কের পরীক্ষা আছেই, বললাম তো তামাদি। সোমবারে তো তামাদিনের পরীক্ষা ক্লাস টেস্ট। শুনেন শুনেন, আবারও বলে দিই, কালকে আজকে এখন তামাদি আইনের একটা পরীক্ষা হবে, শনিবারে আছে দণ্ডবিধির পরীক্ষা, দণ্ডবিধির 299 থেকে 406। সোমবারে তামাদি আইনের আর একটা ক্লাস টেস্ট, মঙ্গলবারে 5টা 30 তামাদি আইনের 100 মার্কের মডেল টেস্ট, আর শুক্রবারে গিয়ে বার কাউন্সিলের 100 মার্কের মডেল টেস্ট। এবং আমাদের ফৌজদারি কার্যবিধি পুনরায় আবার কোর্স শুরু হবে শনিবার 20 জুলাই। এখানে অনলাইন অফলাইন অনেকের সাথে করা হয়েছে, ভর্তি হয়েছে সবাই অনেকেই। সো এটা আমাদের 20 তারিখ থেকে শুরু হবে। আর আপনারা যে যারা যারা একটা কাগজ দিছিলাম পান নাই, আবার দিব। তো নরমালি এটা আপনাদের অনলাইন অফলাইন সহ যারা যারা কোর্স ফি বাকি আছে চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য, সামর্থ্য থাকলে সুযোগ থাকলে এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন দিয়ে দেওয়ার জন্য। এই আর কি, এখনো অনেকে আসে তো আসে না, 5 দিন পর একদিন আসে, টাকাও দেওয়া নাই, আবার 5 দিন পর একদিন আসে। তো এটা টাকার জিনিস হচ্ছে পরে, আমি ধরেন 50 জন পড়াইছি, যদি 5 জন পাস করে এটা আমার জন্য একটা ব্যর্থতা। 50 বল খেলে 5 রান করলে সেই ব্যাটসম্যান কোনো ব্যাটসম্যান না। তো আপনি রেগুলারও আসেনও না, আবার পড়েনও না, মানে কি একটা আর কি শুরু করছি আমি। আপনি হ্যাঁ, এটা যারা যারা এই স্বভাব চরিত্র আছে, আপনার হলো স্বভাবগত দস্যুরে বিনা কারণে গ্রেফতার করে কত দাঁড়ায় বলেন? 55 দাঁড়ায়, 55 দাঁড়ায়। তো এই স্বভাব চেঞ্জ করেন, নাহলে আমি একটা কথা বললাম,
দ্বিতীয় রিভিশন থেকে যে টিউশন ফি আছে যথাসময় পরিশোধ করবেন। আর এই টিউশন ফি পরিশোধ করার পরেও যদি কেউ না আসেন, সে বাদ। ভাই এখন থেকে একটা জিনিস মনে রাখবেন, আপনার পরীক্ষা হবে নভেম্বরে অথবা ডিসেম্বরে, ইনশাল্লাহ নভেম্বরে হবে। তো বা নভেম্বরে হবে বা তার আগেও হতে পারে, যেদিনই হোক না কেন আমরা ইনশাল্লাহ কোর্স শেষ করবো ভালোভাবে মানে আমরা প্রস্তুতি নিব। কিন্তু এখন যদি আপনি প্রথম রিভিশন হয়েছে, দ্বিতীয় রিভিশন করবেন কি করবেন না আপনার ব্যাপার, বাট যে করবেন সে কি করবেন, সিরিয়াসলি সিরিয়াসলি করতে হবে, রেগুলার আসতে হবে। নাইলে আপনি বার কাউন্সিল, আপনি প্রাতিষ্ঠানিক যে পরীক্ষাগুলো দিয়ে আসছেন স্কুল কলেজে, সেই পরীক্ষা চাকরির পরীক্ষা এক জিনিস না। চাকরির পরীক্ষা আর স্কুল কলেজের পরীক্ষা আকাশ পাতাল পার্থক্য, এটা আপনার মানতে হবে। আর ওই এক রাত পরে পাশ করবেন, এটাও সম্ভব না। এখন আমি যেটা বলি, 2 রাত শেষ না করা গেলেও আপনার রেগুলার পড়তে হবে। আপনার তো যার কোনো কাজ নাই, যারা অ্যাডভোকেট হয়েছে, আমি একটা বলি, আমিও কাজ করি। আপনি ধরেন রেগুলার স্টুডেন্ট বা অন্যান্য যা আছে, আমার কাছে যারা আছে ম্যাক্সিমামই কি বিভিন্ন মানে পেশায় আছে, বয়স হয়ে গেছে, বিভিন্ন পেশা আছে, তাদের নিয়ে আমি পড়াশোনা করি আর কি। তো এবং এক এক নজিরে আছে, আমি আমার নজিরে বলি, যারা এই কর্মজীবী, যারা কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করে, তাদেরই পাশের আর বেশি। রেগুলারদের চর্বি জমে যায়, এরা মোনালিসার মতো রেগুলার আসে না, আসলেও এখানে গুটুর গুটুর করবে, কথা বলবে ঠিক মতো। তো ওই 4 জন সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। আগের বেঁচে ছিল হেলাল। তো এরা প্রচুর কথা বলে, কথা বললে যে একজন পড়াচ্ছে, এটা কনসেন্ট্রেশন তার ঠিক থাকে না, এটা বোঝা উচিত। আর যে যা করছেন না না করছেন, এখন থেকে যদি পাস করতে চান ভাই, এই যেভাবে রুটিন দিব, আমি একটা কথা বলি, আপনি পারেন আর না পারেন, আমি যে পরীক্ষাগুলো নিছি অ্যাটলিস্ট আপনি চেষ্টা করেন যে আমার মঙ্গলবারে পরীক্ষা, আমি 5 পাই 10 পাই, আমি পরীক্ষায় অ্যাটেন্ড করব, আমি সিলেবাস শেষ করতে না পারি আমি চেষ্টা করব। কারণ এই জিনিসটা আবার আমাদের তো আসতেছে। আর পুরাতন যারা আছেন, পুরাতন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা যারা রেগুলার আসেন তাদের উদ্দেশ্যে বলি, সেটা হলো আমি আপনাদের যে প্রশ্ন করি ভাই, আমার প্রশ্ন বার কাউন্সিলে আসবে না। কারণ আপনি বলেন যে প্রশ্ন যদি বার কাউন্সিলে না আসে তাহলে এই পরীক্ষা দেওয়া লাভ কি। আমার প্রশ্নের চেয়ে সহজ প্রশ্ন বার কাউন্সিল পরীক্ষায় আসবে, এই কঠিন প্রশ্ন ওখানে আসবে না। কিন্তু এই প্রশ্ন আপনার বুঝতে হবে যে কেন একটা উত্তর হলো, কেন এটা উত্তর হলো না। আপনারা পুরাতন পাপী কয়েকজন আছেন, ওই আগের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো দেখে আসেন। নর্মালি আমি প্রশ্ন রিপিট করি না, যদি কখনো রিপিট করি, ধরেন আপনারা এই জায়গায় নতুন আছেন 40 জন, পুরাতন আছেন ধরেন হায়েস্ট গেলে 10 জন, তাহলে আমি পুরাতন প্রশ্ন তো আপনারা আমার প্রশ্নের সাথে তো আপনারা অভ্যস্ত না, আগে তো ওইগুলোর সাথে আমার অভ্যস্ত করতে হবে। তাহলে আপনাদের 10 জনের কথা যদি চিন্তা করি, তাহলে আবার আমার নতুন প্রশ্ন বানাইতে হবে। তাহলে আপনারা যদি ওই পুরাতন প্রশ্ন হুবহু দেখে এসে, ওই যে মাঝে মাঝে এক একজন পরীক্ষায় এত পান, এই পরীক্ষার সিক্রেট হচ্ছে ওইটা। এবং ওই ওই পার মধ্যে কোনো মানে কোনো মানে আপনার কোনো গর্বের কোনো সফলতা কিছু নাই, বুঝতে পারছেন। আপনি যদি পুরাতন প্রশ্ন দেখে আসেন, তাহলে এই জায়গার পরীক্ষায় আপনি আপনার মাথা কাজে লাগাচ্ছেন না, আপনার মাথার এক্সারসাইজটা, ব্রেইনের এক্সারসাইজ হচ্ছে না। আপনি কি আসল পরীক্ষায় যাই কি আপনার হুবহু প্রশ্ন কমন পড়বে? পড়বে না। সো আপনি জীবনেও পুরাতন প্রশ্ন পড়বেন না। আমি আবারও বলি, আপনার এই জায়গায় প্রস্তুতির মূল ভিত্তি হবে আইন পাঠ, আইন পাঠ, আইন পাঠ, আইন পাঠ। আর যদি কোনো প্রশ্ন নতুন আসে, সেই প্রশ্নটার সাথে সাথে আইন পাঠের অমুক নাম্বার অধ্যায়ে ওই জিনিসটার সাথে সাথে কি করবেন, লিখে ফেলবেন যে প্রশ্নটা নতুন আসছে। তো এই আর কি। তো যারা যারা মোটামুটি শেষ পর্যন্ত লেগে থাকবেন, প্রস্তুতি ডাজেন্ট ম্যাটার, শেষ পর্যন্ত লেগে থাকা এটা হলো আসল কথা। আল্লাহ ইনশাল্লাহ তাদেরকে পাশ করাবেন। কিন্তু মনের মধ্যে যদি কোনো কুচিন্তা, যদি কোনো তদবির, যদি কোনো টাকা পয়সা এদিকে চিন্তা থাকবে, তার প্রতি সে কি করবে না করবে সেটা হলো পরে বিষয়। আমার স্টুডেন্টও যদি থাকেন, তার উপর সবার আগে বদ্ধ আছে আমার, যদি আপনি কোনো তদবির, যদি কোনো লাইন গার্ড, এগুলোর ব্যবস্থা যদি আপনি করেন। বুঝতে পারছেন। আর আমার প্রশ্ন প্রশ্ন যা আছে এগুলো আপনি রাখবেন, কেউ চাইলে দিবেন না। যদি এমনই চায় নাসরবান্দা, না দিলে হচ্ছে না, আমার কাছ থেকে অনুমতি নিয়ে দিবেন। কিন্তু আপনি দিবেন, আপনি ফেল করবেন, সে পাস করবেন। বন্ধ। এটা হলো দোয়া। এটা বন্ধ। জি, এই হচ্ছে আমার কথা। তো এই কষ্ট করলে ইনশাল্লাহ পারবেন। এই আমার কথা হচ্ছে যে আমরা এই জায়গায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হয়তো আমাদের এসি নাই, হয়তো অনেক কিছু সমস্যা আছে, কিন্তু আমাদের এই জায়গায় মানে পড়ালেখার কিন্তু কোনো মানের দিক দিয়ে কোনো কমতি নেই। মানে যে পড়ালেখার মান বলি, যে আপনারা যদি
আমার রেগুলার স্টুডেন্টও না, কিন্তু মানে রেগুলার বলতে আপনারা তো অনেক গ্যাপ দিয়ে আসছেন, বিভিন্ন চাকরি বাকরি করেন, অনার্স তো একেবারে যে আলামিন সাহেব আছে বা অন্যান্য যারা আছে, তা যারা বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কোচিং টোচিং করছেন, তারা অ্যাকচুয়ালি এর স্ট্যান্ডার্ড বুঝতে পারবেন। বা আমি চেষ্টা করি, আমি তো এই কাজটা আনন্দের সহিত করি, যদিও আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেই, কিন্তু এই জিনিসটা করি হলে আনন্দের সাথে। আনন্দের সাথে করলে এই কারণে আমার ভালো লাগে, এই জন্য করি। সো এগুলা আমি যা যা বলি এগুলা মনে রাখেন। আর অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, যে আমারে ফি দিতে পারে না, আমার কাছে যে মুঠের মধ্যে দিয়ে যায় দেখেন না, কিন্তু সে রিটেন পরীক্ষা দেওয়ার সাথে সাথে ঢাকা গিয়ে 2 লাখ 3 লাখ দিয়ে আর একজনের মুঠের মধ্যে দিয়ে আসে। তো ফেল করার পর কষ্ট হলো তার দুইটা, এক হলো ফেলের কষ্ট, আর এক হচ্ছে কি টাকার কষ্ট। মানে মানে সুযোগের অভাবে আমরা সবাই সাধু, কিন্তু এই অফার যদি আসে ম্যাক্সিমামের ইমান দুর্বল, এবং মাথা উলে জয় লয়ে যাবে না যে ওই পথে আগে ছুটি। কিন্তু আবার একটা কথা বলি, যে বার কাউন্সিল পাশের কোনো শর্টকাট ওয়ে নাই, আপনার পাস করতে হবে এই জায়গায়, আপনার পড়ালেখা করতে হবে, তারপর পাস করবেন। বুঝতে পারছেন? এই আর কি। আর ওই যে যে টাকা দিবেন 5 লাখ 10 লাখ, বা অমুক আছে তমুক আছে অমুক ভাই তমুক ভাই, এগুলাতে কোনো কাজ হবে না। এই হচ্ছে কথা। তারপরেও যারা আমার বলার বললাম, কেউ বিশ্বাস করলে করবেন, না করলে নাই। তবে টিকিট কিনছিলাম। আমার কাছে যারা আসবেন ভাই, আমি যা বলবো তাই শুনতে হবে। যদি আমার চেয়ে বেশি বুঝেন, আমার কাছে আসার দরকার নাই। তো মেলায় টিকিট কিনছিলাম, ভিতরে যাই স্যার। পাশে। তা আপনাদের এখন পরীক্ষা হবে, আমি প্রশ্ন দিব, পরীক্ষা হবে ইনশাল্লাহ। দেখেন, আর আমি আর যার যার যে যে প্রশ্ন বাকি আছে, যদি কোনো প্রশ্ন বাকি থাকে, আমার এই যে প্রিন্টার এখন সাথে আছে, কার কি বাকি আছে আমার কাছ থেকে সব নিয়ে নেবেন, বুঝে নেবেন যে আমার স্যার এই জিনিস নাই।